আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ। অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয় থালাপাতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থবিরোধী ধারা থাকলে পরিবর্তনের সুযোগ রয়েছে, জানালেন বাণিজ্যমন্ত্রী। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি নজরদারির আশ্বাস। শাপলা চত্বর সহ দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আশ্বাস তথ্যমন্ত্রীর। জুলাই গণঅভ্যুত্থান শাপলার ঘটনারই ধারাবাহিকতা, অভিমত গোলাম পরোয়ারের। দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় একটি গোষ্ঠী, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারকে বিপদে ফেলার চেষ্টা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না, মন্তব্য রিজভীর। এবং বিগত সরকারগুলোর দুর্নীতিতে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে, মূল্যায়ন অর্থনীতিবিদদের। ফসল পরিবহন নিয়ে ব্যাপক বিড়ম্বনায় সুনামগঞ্জের কৃষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। এছাড়াও থাকছে কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তীতে সারা দেশে নানা আয়োজন। এবার বিস্তারিত। শুরুতেই ভারতের বিধানসভা নির্বাচন প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠকে শুভেন্দুকেই রাজ্য বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাসক দলের নেতা হিসেবে শুভেন্দুই হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী। এদিকে লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবি আনুষ্ঠানিকভাবে পেশ করেছে বিজেপি। রাজ্যপাল RN রবির হাতে MLA-দের সই করা চিঠি তুলে দেয় নেতারা। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে, আর তাতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় অনেক মন্ত্রী। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় আক্ষেপের নাম ছিল পশ্চিমবঙ্গ। আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তো ছিল তার প্রবল প্রতিপক্ষ। 2021 সালে নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলেন রাজ্যের শীর্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর সম্প্রতি তৃণমূল নেত্রীর একেবারে নিজের আসন বলে পরিচিত ভবানীপুরে মমতাকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়লেন। তাই রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক বিজয়ের পর অনেকটা প্রত্যাশিতই ছিল কে হতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। কারণ মোদীর সবচেয়ে বড় প্রতিপক্ষকে ঘায়েল করে পুরস্কৃত হবেন না, এটা হতেই পারে না। শুক্রবার বিজেপির 207 জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দুকেই রাজ্য বিধানসভার পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাসক দলের নেতা হিসাবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে, আর তাতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় অনেক মন্ত্রী। যে কারণে রাজ্যের রাজধানীতে আইন শৃঙ্খলা বাহিনী যেমন নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলেছে, তেমনি কলকাতায় সাজ রব পড়ে গেছে। পশ্চিমবঙ্গের মাটিতে গোড়াপত্তন হচ্ছে বিজেপির, যেখানে কাণ্ডারির ভূমিকায় মমতা ব্যানার্জির একসময়ের বিশ্বস্ত অনুচর শুভেন্দু অধিকারী। আদিব মোহাম্মদ, ATN বাংলা। এদিকে তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। অবশেষে সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন জোগাড়ের দাবি করলেন থালাপাতি বিজয়। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তামিল ভেট্রি কাজাগামের নেতা। 62 বছরের ডিএমকে AIADMকে আধিপত্য ভেঙে এবার নতুন অধ্যায় শুরু হচ্ছে তামিলনাড়ুতে। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। 4 দিনের রাজনৈতিক অনিশ্চয়তার পর অবশেষে সরকার গঠন করতে যাচ্ছে বিজয় থালাপাতি।
শুক্রবার সন্ধ্যায় তামিলনাড়ুর রাজ্যপাল আরভি আর্লেকারের সঙ্গে বৈঠকে তিনি জানান তার পাশে আছে 121 জন বিধায়ক, ফলে শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এর আগে সবচেয়ে বেশি আসন পেলেও রাজ্যপাল জানান 118 বিধায়কের সমর্থন না পেলে সরকার গঠন করতে পারবেন না ইতিহাস গড়া এই অভিনেতা কাম রাজনীতিক। এরপরই শুরু হয় জোটের দৌড়ঝাঁপ। অবশেষে কংগ্রেস সহ স্বতন্ত্র ও ছোট দলের বিধায়কদের সমর্থনে সেই সংকট কেটে গেছে। এতেই প্রতিপক্ষ ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘ 62 বছরের আধিপত্যে ফাটল ধরালো এই দক্ষিণী সুপারস্টার। শনিবার তামিলনাড়ুর রাজনীতিতে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। নতুন সরকার শেষ পর্যন্ত কতটা স্থিতিশীল হয় সেদিকে নজর ভারতীয়দের। জাহিদুল আলম, এটিএন বাংলা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা পরিবর্তনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন 22 টিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জ্বালানির মূল্য বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়, এ বিষয়ে সরকারের নজরদারি থাকবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী দেশ ও সমাজকে অস্থিতিশীল করে তুলতে চায় বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নওগাঁর পতিশরে জাতীয় পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধনে তিনি বলেন, দেশের মানুষ বারবার পরিবর্তনের জন্য যুদ্ধ করেছে এবং সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্ব মানবতার কবি উল্লেখ করে ফখরুল বলেন, কবিগুরু এই অঞ্চলে তার জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। নাটক, গান সহ সব ক্ষেত্রে বিশ্বকবির ছিল অবাধ বিচরণ। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংসদীয় প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বক্তব্য রাখেন। পরে শিল্পীরা আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করেন। যে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে আবার আপনার অস্থির করে রাখতে চায়। আমি কোন নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না, শুধু বলতে চাই যে আমাদের যে মূল জায়গাটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, আমাদের যে স্বকীয়তা, আমাদের যে স্বাতন্ত্র্য, আমাদের যে পরিচয় যে আমরা বাংলাদেশী, এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি স্বাধীনতা পাইনি, যুদ্ধ করেছি 9 মাস, আমরা লড়াই করে যুদ্ধ করে বুকে রক্ত দিয়েই আমরা কিন্তু এই গণতন্ত্র ফিরিয়ে এনেছি। এটাকে রক্ষা করতে হবে। আমরা সমস্ত হানাদার বাহিনীর বিরুদ্ধে, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা আমাদের মানুষ মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই। বিরোধিতার জন্য বিরোধিতা আর রাজনৈতিক কর্মসূচির নামে সরকারকে বিপদে ফেলার চেষ্টা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। শনিবার কৃষিবিদ মিলনায়তনে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর নেতাদের সাথে প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমানের মত বিনিময় সভার ভেন্যু পরিদর্শনে তিনি সব কথা বলেন। বিরোধী দলকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা জনকল্যাণের রাজনীতি করবে, মানুষ আগামী নির্বাচনে তাদেরকেই সমর্থন দেবে। বিরোধী দল যে সমালোচনা করছে এটা অমূলক কিছু নয়, এটা করতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যদি আমি উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য আমি বিভিন্ন কর্মসূচি নিব এবং ওই কর্মসূচির জন্য অবান্তর মিথ্যা কথা বলে যাব, যেটা শেখ হাসিনা করতো, সেইটা যদি হয় তাহলে সেটা হবে ষড়যন্ত্রের অংশ। আমি বিশ্বাস করি যে বিরোধী দল ওই পথে হাঁটবে না। বিরোধী দল একটা গঠনমূলক পথে হাঁটবে, তাতে গণতন্ত্র শক্তিশালী হবে এবং বিরোধী দলের কথা যদি জনগণের কাছে ইতিবাচক মনে হয়, জনগণই হচ্ছে আলটিমেট বিচারক। সামনের যে নির্বাচন, সেই নির্বাচন জনগণ রায় দেবে। শাপলা চত্বর সহ দেশে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জাতীয় জাদুঘরে 5 মের গণহত্যা স্মরণ ও মূল্যায়ন শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে 24 জুলাই গণঅভ্যুত্থানকে শাপলার ঘটনারই ধারাবাহিকতা বলে মন্তব্য করেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জেমস হামিমের রিপোর্টে বিস্তারিত। 2013 সালের 5ই মে শাপলা চত্বরে নিহতদের স্মরণে স্মারক গ্রন্থ ও শহীদনামা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেয় বিএনপি, জামাত ও এনসিপির নেতারা। জাতীয় জাদুঘরে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত আলোচনায় উঠে আসে সেই রাতের বিভীষিকা আর বেদনার নানা স্মৃতি। বক্তারা বলেন, ইতিহাসের নির্মম সেই অধ্যায় নতুন প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরতে হবে। শাপলার শাহাদাতের ঘটনা এটা শুধুমাত্র মনে হয় মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের, সমাজের প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ এই শাপলার শাহাদাতের মিছিলে শরীক আছে। সন্ধ্যার পর থেকে পুরো রাত জুড়ে 1.5 লক্ষ বুলেট ছোড়বার যে অভিজ্ঞতা, ওই এলাকাবাসী সেদিন পাশে ছিলেন, শুনেছেন। এ সময় বিদেশি কোনো শক্তি দেশকে নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। বলেন, শাপলা থেকে শুরু করে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সব আন্দোলনেই রাজপথে আলেমদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। শহীদ পরিবাররাও তাদের সন্তান যে শহীদ হয়েছে সেই তথ্যটা দিতে ভয় পাচ্ছিল, কারণ ফ্যাসিবাদী সরকার এই শাপলা গণহত্যাকে ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়ার জন্য সকল ধরনের চেষ্টা তারা চালিয়েছে। রক্তের উপরে দাঁড়িয়ে হলেও যদি বাংলাদেশে কোনো গেরুয়া সন্ত্রাসের একটু ছিটেফোঁটা আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাদেরকে। এ সময় 24 জুলাই গণ অভ্যুত্থান শাপলাই এক প্রতিরূপ বলে উল্লেখ করেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুধুমাত্র আল্লাহ এবং মহান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তারা জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। 5ই মে এই দিবসটা হচ্ছে সেই ঐতিহাসিক দিবস। অনুষ্ঠানে শাপলা শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় সংসদে আমরা যে কারণে শাপলার শহীদদেরকে স্মরণ করেছি, সেই কারণেই এই শহীদদের পরবর্তী দায়িত্ব আমরা অবশ্যই পালন করব। অনুষ্ঠানে সেই সময়কার বিভীষিকাময় নানা ঘটনা তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। বিগত সরকারগুলোর অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতিতে অর্থনীতির ভিত্তি ও প্রবৃদ্ধি ভঙ্গুর হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর এম মাসরুর রিয়াজ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে বাস্তবমুখী বাজেট প্রণয়নের তাগিদ দেন আয়োজক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিস্তারিত মিজার শাহজাহানের রিপোর্টে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর বিরোধী দলের আসনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবেলায় আসন্ন বাজেট প্রণয়নে প্রধান চ্যালেঞ্জ শীর্ষক সরকারি দল কর্তৃক উত্থাপিত প্রস্তাবের উপর বিতর্কে উত্তাপ ছড়ায় ছায়া সংসদ। বাংলাদেশের মূল্যস্ফীতি 10 থেকে 15% পর্যন্ত বাড়তে পারে মানুষ। একটা দেশে রাজস্ব যখন কম থাকে, সেই রাজস্বকে ব্যাকআপ দিতে ঋণ বাড়ে। বিতর্কের মূল্যায়ন পর্বে অর্থনীতিবিদ ডক্টর মাসরুর রিয়াজ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের আড়ালে মেগা দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের আমলেও আর্থিক খাতের সংস্কার শুরু না হয় ক্ষোভ জানান তিনি। অর্থনৈতিক প্রবৃদ্ধির যে চাকা একেবারে স্লথ হয়ে গেছে। গত অর্থ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে 3.49%। এটা 90 সালের পর থেকে করোনাকালীন সময় বাদ দিলে এটা সবচাইতে কম। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থনীতির চাকা সচল করতে ব্যবসায়ীদের জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট এবং বন্ধ কলকারখানা খুলে দেওয়া জরুরি। বন্ধ কলকারখানা যদি চালু করা যায়, জব্দ হওয়া ব্যাংক অ্যাকাউন্টগুলো যদি খুলে দেওয়া যায় এবং আইসিইউতে থাকে যে এখন অর্থনীতি রয়েছে তাকে পুনরুদ্ধার করবার জন্য সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে আমরা যে বাজেট নিয়ে চ্যালেঞ্জের কথা বলছি, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সে বাজেট বাস্তবায়নের পথে আমরা যেতে পারবো। সরকারকে হামসহ অনেক সংকট মোকাবেলা করতে হচ্ছে। সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি এসব খাতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দেওয়ার পরামর্শ তাদের। সংকটকালের বাজেট, এই বাজেটটি যাতে জনবান্ধব, ব্যবসা বান্ধব, টেকসই, সাবধানী, সুষম, বাস্তবমুখী এবং যাতে এই বাজেটটা প্রতিপালন করা সম্ভব হয় সেরকম একটা বাজেট যাতে সরকার উপহার দেয়, সেটি কিন্তু আমরা সরকারের কাছে প্রত্যাশা করতে চাই। সংস্কারগুলো হলে আরো গ্রো করবে, কিন্তু 18 কোটি লোকের দেশ,
আমরা 7-8% গ্রোথ রেটে যেতে হবে, 22% জিডিপির বিনিয়োগ সেটাকে 28-30-32% যেতে হবে। সেখানে কিন্তু ডোমেস্টিক ইকোনমি এককভাবে এই ভার বহন করতে পারবে না। বিতর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঝলমলে রোদে কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। এই অঞ্চলের কৃষকদের প্রধান সম্পদ ধান নিয়ে আতঙ্ক অনেকটা কাটতে শুরু করেছে। তবে অসম্পূর্ণ সড়ক এবং অগভীর খালের কারণে ফসল পরিবহন নিয়ে ব্যাপক বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে তাদেরকে। সুনামগঞ্জ থেকে ইসলামুল গনির স্বজনের ক্যামেরায় মনির হোসেন তপু রিপোর্ট। সুনামগঞ্জে টানা বৃষ্টিতে মৌসুমের সবচেয়ে বড় ফসল ধান নিয়ে আতঙ্কে পড়েছিলেন এই অঞ্চলের কৃষকরা। তবে গেল কয়েকদিনের ঝলমলে রোদে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। তপ্ত রোদের মধ্যে মহাকর্মযজ্ঞে ব্যস্ত আছেন তাদের পরিবারের সকল সদস্য। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হলেও দ্রুত পানি নেমে যাওয়ায় সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার খরচর হাওরের কৃষকদের মুখে হাসি ফুটেছে। তবে যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় ঘরে ধান তুলতে বাড়তি খরচ এবং বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। আমরা বৃষ্টিতে খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। মনে করেন যে আমাদের অনেক জমি জমা কিছুটা গেছে গিয়া। তার পরবর্তী মনে করেন যে আমরা এখন আল্লাহ দিলে মনে করেন যে আল্লাহর দরবারে শুকরিয়া, মনে করেন যে আমরা ধান চালটা উঠাইতে পারছি। আতঙ্ক লাগায় আমরা জমিন মনে হয় না কিছু কাছে কাটি দিয়েছি। জমিন আছে আমার আরো বাবা, আমি মানে তোরও না নাইও না খাড়ারও ভাই না, অনেক 1000 টাকার রোদ অনেক বাবা ঠেকাই ভাইতাম কই আমি খাটাইতাম কিলা। আমরা ধান তুলতে খুব অতিরিক্ত কষ্ট হইতেছে, মানুষের রোদ 1000 টাকা। হাওরের মধ্য দিয়ে আসা এই সড়কটি অর্ধেক এসেই শেষ, পাশের খালটিও অগভীর। আমরা তো 6 মাস তো এই পেকাদা চলাফেরা করি আমরা, মাঘ মাস, ফাল্গুন মাস, বৈশাখ মাস। দরের পার থেকে নগাঁও পর্যন্ত যদি আমাদের রাস্তাটা একটু বড় হয়, খালটা মনে করেন একটু খুদায়া এই খাল বড় করে দুজিয়া করে, তাইলে আমরা মনে করেন পানি আইলেও আমাদের সমস্যাটা সমাধান হয়ে পড়ে। এই হাওরের অনেকেরই ধান পচে গিয়েছে। এতে ঋণ করে আবাদ করা কৃষকেরা কিভাবে পরিশোধ করবেন কিস্তির টাকা, দুশ্চিন্তা তারা করছে তাদের। খরচার হাওরের মধ্য দিয়ে ধরের পার থেকে নওগাঁ পর্যন্ত একমাত্র সড়কটি মাঝপথে এসে শেষ, আর পাশের যে খালটি রয়েছে সেটিও অগভীর। এই দুটি সমস্যার কারণে নানা বিড়ম্বনায় পড়ছেন এই হাওর অঞ্চলের কৃষকরা। এবারের বৃষ্টির পানিতে তাদের রক্ষা হলেও আগামী বোরো মৌসুমের আগেই যেন সরকার উদ্যোগ নিয়ে এই সড়কটি নওগাঁ পর্যন্ত প্রশস্ত করে একই সাথে এই পাশের যে খালটি রয়েছে সেই খালটির গভীরতা বাড়ানোর দাবি জানিয়েছেন এই অঞ্চলের কৃষকরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, বিশম্ভরপুর, সুনামগঞ্জ। চোর আর মাদক সেবীদের উৎপাতে অস্তিত্ব সংকটে পড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার ইস্তাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 3টি ক্লাসরুমের বেঞ্চ, টেবিল, দরজা, জানালা, লাইট আর ফ্যান চুরি করেছে তারা। এমনকি নিয়ে গেছে টয়লেটের কমোডও। আতঙ্কে স্কুলে আসা বন্ধ করেছে অনেক শিশু। নিরাপত্তার শঙ্কায় শিক্ষকরাও। হাসিবুল হাসান স্টাইলেনের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। দেখে মনে হতে পারে এটি পরিত্যক্ত কোনো ভবন। বাস্তবে এটি নারায়ণগঞ্জ শহরের পাশে ইসদাইর সরকারি প্রাইমারি স্কুল। ভবনটির নিচতলায় পানি ওঠায় উপরে ক্লাস করত শিক্ষার্থীরা। 24 সালের 5 আগস্টের পর 3টি ক্লাসরুমের সব কিছু খুলে নিয়ে গেছে চোরের দল। ফলে বন্ধ হয়ে গেছে সেখানকার পাঠদান। আমরা এখানে ক্লাস মিস করতাম, হপাই এনে চুরি আছে, আমরা ক্লাস মিস করতে পারি না, আমাদের অনেক সমস্যা হয়। এখানে স্কুলে আসতে আমাদের অনেক ভয় লাগে। কেন? হ্যাঁ, অনেক আমাদের মারে। চুরি হওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাস করেছি। এন্ড ফ্যান যদি না থাকে গরমে তো বাচ্চাগুলি ক্লাস করতে পারবে না। এখানে বসার মতো পরিবেশ নাই, বেঞ্চ ওরা চুরি করে নিয়ে গেছে। তারপর আপনারা দেখেন গ্রিল নাই, তাই এটা তো আসতেও তো ভয় পায় দেখা গেছে বাচ্চারা। শুধু ক্লাসরুমের নয়, চুরি হয়েছে শিক্ষার্থীদের খেলার সরঞ্জাম, শহীদ মিনারের রড, ছাত্রছাত্রীদের 2টি ওয়াশ ব্লকের দরজা, জানালা, এমনকি কমোডও নিয়ে গেছে চোরেরা। দরজা নেই, এই জন্য আমরা আসতে পারি না। আমরা কোথায় যাই না, এইভাবেই বসে থাকি। সারাদিন থাকি এভাবেই? হ্যাঁ,
যেতে পারি না। সারাদিন থাকে হ্যাঁ, টিচাররা বের হতেও দেয় না আর কি, যেতেও দেয় না, কারণ টয়লেট তো অনেক নোংরা। পানি খাবারের জন্য তো সমস্যা হয়ে যায় বাচ্চাকে। এখানের যে পরিবেশটা, এই পরিবেশে তো বাচ্চা কাচ্চারা সমস্যা। এখানে তো মূলত মাদকের আড্ডা হয়ে গেছে। এখানে চোর বাটপার হিরুঞ্চি সব সময় রাত বেরাত সারা রাতই থাকে। ওই ভবনের শিক্ষার্থীদের এখন পাশের আরেকটি ভবনে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে। স্কুলটিতে শিক্ষার্থী 550 জন। এমন পরিবেশের কারণে ভয়ে স্কুলে আসছে না অনেকেই। ক্লাস 4 হলে এক রুমে সব স্টুডেন্ট জায়গা হইতেছে না, সেই জন্য আমাদের বাচ্চারা অনেকেই নিয়মিত স্কুলে আসতে পারতেছে না, অনেকেই জায়গায় বসতে পারতেছে না। স্কুলটির মেরামত ও নিরাপত্তায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েও লাভ হয়নি বলে জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমরা কিভাবে প্রোটেকশন দিব? আমাদের একটা দপ্তরি ছিল, সেটা চাকরি ছেড়ে 23-এ চলে গেছে। তারপর থেকে এই চুরি একটু একটু শুরু হয়েছে। এলাকার লোকজনে আমি জানিয়েছি ইউএনও স্যারকে, টিউ স্যারকে জানিয়েছি, এটিও স্যারকে জানিয়েছি। মানে আমি আমার থানায় 3 বার জিডি করেছি। থানা থেকে ফোন দিয়েছি, যেবার নিয়ে গেছে যে আপনারা নাকি আসবেন, আসেন, ওরা তো কেউ আসে না, প্রশাসন থেকে তো কেউ আসে না। অসহায়ত্ব প্রকাশ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তাও। এক হিসেবে তো ফেলই করছি, কারণ আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এগুলোর জানানোর পরে আমাদের স্কুলে চুরি যখন হয়, প্রত্যেকটা স্কুলে কিন্তু জিডি হয়। এমন রেকর্ড আছে, একটা স্কুলে আমি যেটা শুনেছি 13 না 14 বার তারা জিডি করেছে। কতবার জিডি করা যায়? ইওনো জানান নিরাপত্তা নিশ্চিত হলে স্কুলটি মেরামত করা হবে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ফতুল্লা থানার ওসি। যে জিডিগুলো করছিল, যদি কাইন্ডলি নিয়ে একটু ওসি সাহেবের কাছে যান, ওসি সাহেব অবশ্যই ব্যবস্থা নেবে, আমি অবশ্যই নিব। প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে বিনামূল্যে পোশাক, জুতা, ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে শিক্ষার মান উন্নয়নে অনেক প্রতিষ্ঠানের উদাসীনতা দেখা যাচ্ছে। মাঠ পর্যায়ে মনিটরিং জোরদার না করলে লক্ষ্য পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেশ নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ডিম, মাছ ও মুরগি এবং গরুর মাংসের। 2-1টি ছাড়া বেশিরভাগ সবজির দাম 80 টাকার উপরে, এতে ক্ষুব্ধ ক্রেতারা। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। এক মাসে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 30 থেকে 40 টাকা। ফার্মের মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে 140 টাকায়, আর সাদা ডিমের ডজন 130 টাকা। বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে সরবরাহ কম, তাই দাম বেড়েছে ডিমের। লালটা 140, সাদাটা 130, আর দেশিটা 240, হাঁস 180 টাকা ডজন। স্বস্তি নেই সবজির বাজারেও, চড়া দামে নাজেহাল ক্রেতারা। পেঁপে, পটল, ঝিঙা সহ অধিকাংশ সবজির দাম 80 টাকার উপরে। জালি 60 টাকা, 50 টাকা, লাউ 80 টাকা, 70 টাকা, দাম 100 টাকা নিচে কোনো বেগুন নাই, কাঁকরোল এগুলো 100 টাকা, 120 টাকা কেজি। পটলের একটু দাম বেশি, 80-100 কেজি কোনো সবজি নাই। কোরবানির আগে কেজিতে 40 থেকে 50 টাকা বেড়েছে গরুর মাংসের দাম, তবে কিছুটা কমেছে দেশি ও সোনালী মুরগির দাম। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল। বাজার তো আসলাম যে মাংস কিনতে, তো মাংস এসে তো হোঁচট খাইলাম। সামনে কুরবানির জন্য অনেক দাম বাড়ছে, তারপরে গাড়ি ভাড়া অনেক বাড়তি আছে। ব্রয়লার বিক্রি হচ্ছে আপনার 180 টাকা, আর দেশিটা বিক্রি হচ্ছে আপনার 720 টাকা। অরিজিনাল হলে 340, কিছুদিন আগে মনে 420 টাকা হয়ে গেছিল। মানে আস্তে আস্তে দামের দামে বাড়ছে, আমার দামের দামে আস্তে আস্তে কমবে। পোলাও ও নাজিরশাইল বাদে চালের বাজার স্থিতিশীল। মসুরির ডালের দাম কমেছে কেজিতে 8 থেকে 10 টাকা। প্যাকেট পোলাও চাল হচ্ছে 190 টাকা বডি রেট হয়ে গেছে, কেজিতে 30-40 টাকা বাড়ছে। শুনতেছি নাকি আরো বাড়বে কোরবানির ঈদের পর। মশলার বাজার এখন পর্যন্ত স্থিতিশীল আছে, ওইরকম বাড়েনি। দোকানিরা বলছেন কোরবানির আগে বাড়তে পারে মশলার দাম, আর নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। আমাদের জন্য আসলে নাবিশ্বাস হয়ে দাঁড়িয়েছে, সরকারের মনিটরিংটা দরকার। ওকে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো বাইফা অ্যাওয়ার্ডসের 5ম আসর। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের তারকারা। বাইফারের উপদেষ্টা গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মনসুরুল হক বলেন, সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করে গুণী শিল্পীদের সম্মাননা জানানো হয়েছে। খায়রুল ইসলামের রিপোর্ট।
বর্ণিল আয়োজন, আলোকসজ্জা ও তারকাদের পদচারণায় মুখর ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্মস অ্যান্ড আর্টস আয়োজিত বাইফা অ্যাওয়ার্ডস। সবাইকে এই অনুষ্ঠানটা সুন্দর করার জন্য এতে সম্মাননা জানানো হয় গুণী শিল্পীদের। ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দেশের দুজন গুণী শিল্পীকে জানানো হয় আজীবন সম্মাননা। বাইফার এই রিসার্চের মাধ্যমে সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ দর্শক ভালো কিছু চলচ্চিত্র পাবে, ভালো কিছু নাটক পাবে। এটাই হচ্ছে বাইফার মূল উদ্দেশ্য। সো ওই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্য আমরা প্রতি বছর আমরা একটা বাইফা অ্যাওয়ার্ডসের আয়োজন করে থাকি। এটা হচ্ছে পঞ্চম আসর। সো এই পঞ্চম আসরে আমরা ভালো তারকাদেরকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করেছি এবং এই অ্যাওয়ার্ডের মাধ্যমে তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে এবং ভবিষ্যতে সাধারণ মানুষরা তাদের মাধ্যমে ভালো চলচ্চিত্র এবং ভালো নাটক উপহার পাবে। এটা হচ্ছে বাইফার মূল উদ্দেশ্য। আয়োজকরা জানান, বাইফার মূল লক্ষ্য শুধু পুরস্কার দেওয়া নয়, বরং শিল্পীদের কাজের স্বীকৃতি নিশ্চিত করা। এত সুন্দর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় 29টি ক্যাটাগরিতে সেরাদের সম্মান জানানো হয়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। হামলা পাল্টা হামলায় আবারও উত্তাল মধ্যপ্রাচ্য। একে অপরকে দুষছে পেন্টাগন ও আইআরজিসি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য নিজেদের আকাশ সীমা খুলে দিয়েছে সৌদি আরব ও কুয়েত। এতে নতুন করে প্রজেক্ট ফ্রিডম শুরুর প্রস্তুতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। ওদিকে ইরানের হুঁশিয়ারি, শান্তি প্রক্রিয়ার মাঝে আবারও যদি হামলা চালানো হয় তবে নরক নেমে আসবে মার্কিন বাহিনীর জন্য। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইরানের সামরিক বাহিনীর দাবি, পারস্য উপসাগরের উপকূলীয় জলসীমায় একটি ইরানি তেল ট্যাঙ্কার এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে আরও একটি জাহাজে হামলা চালায় মার্কিন বাহিনী। এর কিছুক্ষণ পরই দক্ষিণ ইরানের বেশ কয়েকটি বন্দর ও বেসামরিক এলাকায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়, জব্দ করা হয় তেলবাহী জাহাজ। অন্যদিকে মার্কিন সামরিক কমান্ড সেন্টকমের দাবি, হরমুজ প্রণালী অতিক্রম করার সময় মার্কিন যুদ্ধজাহাজগুলো লক্ষ্য করে ইরান একযোগে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং দ্রুতগতির স্পিডবোট নিয়ে হামলা চালায়। আত্মরক্ষায় তারা ইরানের সামরিক অবকাঠামো এবং ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালায়। এদিকে আগুনে ঘি ঢেলেছে সৌদি আরব ও কুয়েত। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, দেশ দুটি মার্কিন যুদ্ধবিমানের জন্য তাদের আকাশসীমা এবং সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। এতে নতুন করে প্রজেক্ট ফ্রিডম শুরুর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এসব কিছুর মধ্যে পাকিস্তানের শান্তি চুক্তির চেষ্টা কতটুকু সফল হবে তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান দ্রুত শান্তি চুক্তিতে না আসলে দেশটিতে আরও ভয়াবহ ও ধ্বংসাত্মক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। Any other country under the circumstances wouldn't have done shot missiles at it and drones at it and these stupid boats that came at it. They got blown away in about 2 minutes. সব মিলিয়ে পারস্য উপসাগর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ইরান ও আমেরিকা জোট দুপক্ষই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছে। আতঙ্কে ইরানের গুরুত্বপূর্ণ শহরের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরতে শুরু করেছেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিএনপি ক্ষমতায় এসেই অসহায়, দুস্থ ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, এর আগেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। নাটোর জেলা পরিষদ মিলনায়তনে 330 জন অসহায় ও নির্যাতিত মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুলু বলেন, যারা দলের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে এমন প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবে বিএনপি। বিএনপি যখনই
ক্ষমতা আসে তখনই অসহায়, দুস্থ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। এর আগেও আপনারা দেখেছেন 1991 সালে, 2001 সালে এবং তার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছিলেন। এবার খেলার খবর। শুরুর বিপর্যয় কাটিয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দিন শেষে 4 উইকেটে 301 রান তুলেছে স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি তুলে নিলেও 91 রানে আউট হয় মমিনুল। শুক্রবার সকালে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 31 রানে 2 ওপেনারকে হারায় বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় 8 রানে শাহিন আফ্রিদির শিকারে পরিণত হন। অন্য ওপেনার সাদমান ইসলাম 13 রানে আউট হলে চাপে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে দুর্দান্ত জুটি বেঁধে দলকে এগিয়ে নেন শান্ত মমিনুল। দুজনে আউট হয়ে ফিরে গেলেও মুশফিক 48 এবং লিটন দাস 9 রানে অপরাজিত রয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে 20 জন পদকজয়ী ক্রীড়াবিদ, সংগঠক ও সংবাদকর্মীকে সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রীড়া অধিকার পরিষদ। স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল JM কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সম্মাননা প্রদান করেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল MP। উপস্থিত ছিলেন NN গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ ইশতিয়াক আহমেদ, বাংলাদেশ আনসারের ক্রীড়া পরিচালক মির্জা সিফাতি খোদা এবং ক্রীড়া অধিকার পরিষদের সদস্য সচিব দুলাল হোসেন। কর্মকর্তারা জানান, ক্রীড়াবিদদের এই সম্মাননা প্রদান অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করা হবে। শেষ করছি কবিগুরুর জন্মজয়ন্তীর খবর দিয়ে। আজ 25শে বৈশাখ দেশব্যাপী পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। 1268 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বিশ্বজুড়ে বাংলা সাহিত্যকে অনন্য অবস্থানে নিয়েছিলেন কবিগুরু। তার জন্মজয়ন্তী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ আর সিরাজগঞ্জের শাহজাদপুরে কবির কাঁঠাড়ি বাড়ি ঘিরে চলে নানা আয়োজন। রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা আয়োজন করে 2 দিনব্যাপী রবীন্দ্র উৎসবের। সমবেত কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে উৎসব শুরু হয়। এ উপলক্ষে রাজধানীর ধানবনের ছায়ানটে 2 দিনব্যাপী আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে স্মরণ করা হয় বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম এই প্রাণ পুরুষকে। পরিবেশিত হয় সমবেত রবীন্দ্রসঙ্গীত, পাশাপাশি আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে তুলে ধরা হয় কবিগুরুর সাহিত্য, দর্শন ও মানবিক চেতনা। আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মের মধ্যে বাংলার সংস্কৃতি ও সাহিত্য চর্চার আগ্রহ বাড়াতেই এমন আয়োজন। শেষ করার আগে BRB কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ। অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয় থালাপতি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে দেশের স্বার্থবিরোধী ধারা থাকলে পরিবর্তনের সুযোগ রয়েছে, জানালেন বাণিজ্যমন্ত্রী। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারি নজরদারির আশ্বাস। শাপলা চত্বর সহ দেশে সংগঠিত সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আশ্বাস তথ্যমন্ত্রীর। জুলাই গণঅভ্যুত্থান শাপলার ঘটনার ধারাবাহিকতা, অভিমত গোলাম পরওয়ারের। দেশকে অস্থিতিশীল করে তুলতে চায় একটি গোষ্ঠী, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারকে বিপদে ফেলার চেষ্টা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না, মন্তব্য রিজভীর। এবং বিগত সরকারগুলোর দুর্নীতিতে অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে, মূল্যায়ন অর্থনীতিবিদদের। ফসল পরিবহন নিয়ে ব্যাপক বিড়ম্বনায় সুনামগঞ্জের কৃষকরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।